দু হাতে দরজা যখন টেনে দিচ্ছে তখন সুরাইয়া কেমন অদ্ভুত একটা বাঁকা হাসিতে তাকিয়ে আছে। এই প্রথম মাহাতিমের কাছে সুরাইয়ার হাসিটা বোধগম্য হলো না, শুধু মনের মধ্যে শুলের মতো অজস্র খোঁচা অনুভব করল সে। মাইক্রোটা চোখের সামনে দিয়ে ছেড়ে দিলে মাহাতিম এবার মেহনুরের দিকে তাকালো। সাদা টি শার্টের উপর নেভি ব্লু রঙের শার্ট চেপেছে মাহাতিম। সেই শার্টের সবগুলো বোতাম খুলে রেখেছে সে, যার কারণে পেশিবহুল বুকটা সাদা টি শার্টের উপর ভেসে উঠছে। মেহনুর মাটির দিকে তাকিয়ে থাকলেও আর চোখে ঠিকই টের পাচ্ছে মাহাতিম এখন ওর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহনুর লজ্জা, সংকোচ, সংশয় নিয়ে প্রচণ্ড অস্বস্তি অনুভব করছে। কেউ তাকিয়ে থাকলে এমনি এক ধরনের অস্বস্তি ঘিরে ধরে। তার উপর ঘায়েল করা চাহনি দিয়ে তাকিয়ে থাকলে সেই অনুভূতি ভাষায় ব্যক্ত করা প্রায় অসম্ভব। মেহনুর আঁচলের শেষ প্রান্ত দিয়ে আঙুলে আঙুলে খুঁট পাকাতে থাকলে মাহাতিম ওর দিকে এগিয়ে আসতে থাকলো। মেহনুর মিনমিন করে লজ্জা মিশ্রিত চাহনি তুলে সামনের দিকে তাকালো। অমনি সমস্ত শরীর বিদ্যুতের মতো ঝিমঝিম অনুভূতিতে ছড়িয়ে পড়ল ওর। পরিচিত শব্দটা ধুকপুক ধুকপুক করে শান্ত থেকে অশান্ত বেগের দিকে ছুটতে থাকলো। মেহনুর উজবুকের মতো তাকিয়ে থাকতেই মাহাতিম সন্নিকটে এসে দাঁড়ালো। লম্বাটে মানুষটা দাম্ভিকের মতো দাঁড়িয়ে পড়লে মেহনুর তার মুখটা নিচু করে ফেলল। ব্যাপারটা একটুও সহ্য হলো না মাহাতিমের। মেহনুরের মুখটা দুহাতে তালুতে আবদ্ধ করে উপরের দিকে তুলল সে। সাথে সাথে মেহনুরের ড্যাবড্যাবে চাহনিটা চোখের সামনে চলে আসলো। মাহাতিম পুরো মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ ডান গাল থেকে হাত সরিয়ে ফেলল। কি করতে চাচ্ছে মাহাতিম তখনও কিছু স্পষ্ট না। মেহনুর কিছু বুঝে ওঠার আগেই নরম ঠোঁট দুটোর উপর তীব্র ঘষার চাপ অনুভব করলো। মেহনুর শিউরে উঠে চমকে গিয়ে চোখ কুঁচকে ফেলল। কিন্তু ঘটনা ঘটার কয়েক সেকেন্ডের মধ্যেই আবার চোখ খুলে তাকালো মেহনুর। চোখের ভেতর কৌতূহল ফুটিয়ে মাহাতিমের ডান হাতটার দিকে তাকালো। নেভি শার্টে নেভি ব্লু হাতটায় মেহনুরের লিপ বাম লেগে আছে। সেটা মাহাতিম এক ঘষা দিয়ে একটু আগে উঠিয়ে ফেলেছে। এই অপ্রত্যাশিত কাজটা কেন করলো সেটা জিজ্ঞেস করার জন্য মেহনুরের মনটা আকুবাকু করছিল। মাহাতিম কিছুক্ষণ চুপ থেকে নিজের কাণ্ডকীর্তির পক্ষ থেকে বলল, 2 দিনের জন্য সাদামাটা থাকার চেষ্টা করো। আমার সামনে সামান্যতম সেজে আসলে আমি ঠিক থাকতে পারবো না। মাহাতিমের কথার মর্ম বোঝার জন্য ওভাবেই তাকিয়ে রইল মেহনুর। খট করে দুটো বাক্য শোনার পর সেটা নিয়ে চিন্তা করতে থাকলো। এদিকে মাহাতিম দ্রুত গতিতে শার্টের স্লিপ দুটো কনুইয়ে গুটিয়ে নিচ্ছিল। মেহনুর অল্প চিন্তায় ডুব দিলে হঠাৎ কথাটার মানে ধরতে পারল। কিন্তু লজ্জার ধরনটা এত বেশি ছিল যে সেটার কারণে মাহাতিমের সামনে দাঁড়াতে গা শিরশির করছিল। মাহাতিম স্লিপ দুটো গুটিয়ে নিয়ে পকেট থেকে ঘড়ি বের করে পড়ল। বা কবজিতে বাদামি ঘড়িটার হুক বেঁধে নিল। মেহনুর লজ্জায় দৃষ্টি নুইয়ে রাখলে মাহাতিম ওর দিকে আবার বলে উঠল, ওটা মুছিয়ে না দিলে আমি ঠিকমতো ড্রাইভ করতে পারতাম না। তোমাকে বিয়ে না করে হাসপাতালে যাওয়ার ইচ্ছে নেই মোটেই। মেহনুরের মনে হচ্ছে মাইক্রোতে না ওঠাটাই ওর মস্ত বড় ভুল ছিল। এখন মাহাতিমের সামনে থেকে লজ্জা পাওয়ার চাইতে মাইক্রোতে চাপাচাপি করে বসলেও শান্তি হতো। মাহাতিম কালকের পর থেকে যে রূপে রূপান্তর হয়ে গেছে সেটার সাথে আগের রূপগুলো মেলানো এখন মুশকিল হয়ে যাচ্ছে। মেহনুর নিজের মনে এসব নিয়ে ভাবতে শুরু করলে মাহাতিম ওই মুহূর্তে ওকে শূন্যে তুলে নেয়। আচমকা কাণ্ডের জন্য আগের মতো একটুও বিচলিত হলো না মেহনুর। এবার মাহাতিমের কোলে চড়ে ওর দিকেই তাকিয়ে রইল। মাহাতিম একটা চওড়া হাসি দিয়ে জিপের দিকে যেতে লাগলো। মেহনুরের ছোট্ট শরীরটা মাহাতিম ভিডিওটির এই পর্যায়ে আপনাদের জানাতে চাই একটি নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, যার নাম বেঞ্জার বেট। কেননা বেঞ্জার বেট আলাদা, এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। এখানে রয়েছে 3 লক্ষের অধিক অ্যাক্টিভ প্লেয়ার। অ্যাভারেটার, কেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ক্লিপ, সুইট বাঞ্জা, পোকার স্লট, লাইভ ক্যাসিনো সবই এখানে আসে এবং খুব শীঘ্রই স্পট গেমিংও যুক্ত হবে। এছাড়া বিকাশ, নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়িও ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। এর সাথে রয়েছে দিনে 24 ঘন্টা ও সপ্তাহে 7 দিন কাস্টমার সাপোর্ট তো থাকছেই। তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচে পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করুন এবং প্রোমো কোড ব্যবহার করুন। প্রথম ডিপোজিটেই 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200টি ফ্রি স্পিনও পাবেন। এই সুযোগ মিস করবেন না। এখন
চলুন গল্পে ফেরা যাক। তো করে নিজের সাথে জড়িয়ে ধরেছে। মাতিমের বুকটার কাছে মেহনুরের মুখটা ঠেকে আছে। ওভাবে শক্ত করে ধরার জন্য মেহনুর নিজের চাপা খাওয়া হাত দুটোতে ব্যথা পাচ্ছে। ব্যথাটা অসহন মাত্রায় চলে গেলে মেহনুর হাত দুটো বের করে একটা মাতিমের ঘাড় জড়িয়ে ধরল। অন্য হাতটা এগিয়ে শার্টের কলার আঁকড়ে ধরল। মাতিম ওর অবস্থা দেখে হাসি হাসি মুখেই হাত দুটো আরও কঠোর করলো। অমনি মেহনুর কিঞ্চিত পরিমাণ কেঁপে উঠে চোখ বন্ধ করে তারপর খুলল। মাতিম ওকে জিপের কাছে এনে সিটে বসিয়ে দিল। গতবার যেই হাতটা অগ্রাহ্য করে মায়ের সাহায্য নিয়ে জিপে উঠেছিল, আজ সে অগ্রাহ্য হাতের মালিক তাকে কোলে নিয়ে জিপে বসালো। মেহনুর জিপে বসতেই পা দুটো ঠিকঠাক মতো রেখে দিল। মাতিম সিট বেল্ট টেনে শান্ত মুখে সেটা বেঁধে দিল। মাতিম চোখ তুলে সেই মায়াবী চোখ দুটোর দিকে নিবদ্ধ করে তাকালো। ভোরের প্রথম সোনালি আলোটা মেহনুরের মুখের উপর পড়েছে। সে আলোর জন্য উজ্জ্বল মুখটা রাঙা আভার মতো ফুটে আছে। উজ্জ্বল ফর্সা গালটায় ডান হাত রাখলো মাতিম। নরম গালটায় যতবার হাত রেখেছে মনে হয়েছে নিজের শক্ত হাতের জন্য ওর নরম গালটা দেবে যায়। আঙুলের চাপ খেয়ে নরম গালটা ভেতরে ঢুকে যায়। মাতিম জানতে চায় ওই নরম গালটায় যখন পরম আহ্লাদে অষ্টযুগলের চাপ দিবে তখন গালটা কতখানি তুলার মতো আচরণ করবে, কতখানি ডেবে যাবে অষ্টযুগলের চাপ পেয়ে। মাতিম নিজেকে সহ্য এবং ধৈর্যের মধ্যে আটকে রেখে শান্ত গলায় বলল, তোমাকে প্রথম চুমুটা করে ধরেই দিব মেহনুর। মাহাতিমের কথা শুনে প্রচণ্ড লজ্জায় নত হলো মেহনুর। আটসাট হয়ে জিপের সিটে কুঁকড়ে বসে পড়ল। এই লোকটা যে মারাত্মক লজ্জায় ফেলে দিয়ে খুব মজা পাচ্ছে সেটা মেহনুর ভালো করে বুঝতে পারল। মেহনুরের লজ্জা করুণ মুখটা দেখে মাতিম প্রশস্ত একটা হাসি দিল। সেই হাসির দিকে তাকানো এখন মেহনুরের জন্য দুঃসাধ্য ব্যাপার। মেহনুর তাড়াতাড়ি নিজেকে আড়াল করার জন্য মাথাটা একটুখানি নিচের দিকে ঝুঁকিয়ে নিল। মাতিম চুপচাপ সেখান থেকে সরে এসে জিপে উঠে বসল। কি পয়েন্টে চাবি ঘুরিয়ে দ্রুত জিপটা স্টার্ট দিয়ে ফেলল। মৃদু একটা ঝাঁকুনি দিয়ে থরথর করে কাঁপতে থাকা জিপটা মুহূর্তের মধ্যে শো করে জড়তা ভেঙে দিল। রিসর্টের নীরবতা ক্ষুণ্ণ করে জিপটা গেট পেরিয়ে মেঠো পথ ধরল। সৌভিকদের মাইক্রো এখন বেশ দূরত্ব নিয়ে এগিয়ে আছে, কমপক্ষে 1 থেকে 2 গজের সমান হবে। রাস্তায় কোনো মানুষ নেই বলে মাইক্রোটা বেশ স্পিডের সাথে এগিয়ে যাচ্ছে। মাহাতিম জার্নিটা উপভোগ করার জন্য ইচ্ছে করে জিপের স্পিডটা কমিয়ে দিল। তুঙ্গস্পর্শী স্পিড না দিয়ে যথাসম্ভব নর্মাল স্পিডে জিপ চালাতে থাকলো। মেহনুর জিপের সিট বেল্টটা বাঁধার জন্য প্রচণ্ড অস্বস্তি অনুভব করছিল। বারবার সেটাকে 2 হাতে টেনে ঢিলা করার চেষ্টায় ছিল। এদিকে মাহাতিম পুরো দমে ড্রাইভারের দিকে মনোযোগ দিলে মেহনুরের দিকে মনোযোগ দিতে পারেনি। রাস্তাটা যতই পাকা হোক সেখানে বিভিন্ন জায়গায় গর্ত করা ছিল, কিছু জায়গা আবার উঁচু নিচু বেখাপ্পা মতন হয়ে আছে। এটুকু পথ খুব সাবধানে পার হওয়া লাগে। মাহাতিম ড্রাইভার দিকে ধ্যান দিতেই মেহনুর খুব সতর্কতার সাথে সিট বেল্টটা খুলে ফেলল। সেটা মাহাতিমকে একটু বুঝতে না দিয়ে সিটের পেছনে ছেড়ে দিল। অনেকক্ষণ পর স্বস্তিতে শান্তিতে আরামে বসতে পেরে হাফ ছেড়ে বাঁচল মেহনুর। রাস্তার দুধারে বিস্তৃত ধানক্ষেত যাচ্ছে এখন। ধানক্ষেতটা পেরুলেই লোকালয়ের রাস্তাটা এসে পড়বে। মাহাতিম একটা ছোট্ট চালাকি করে লোকালয়ের পাশের রাস্তাটা ধরে ফেলল। জিপটা আসল রাস্তা বাদ দিয়ে বাকিদের রাস্তাটা ধরেছে। তখন এই রাস্তাটা যে লং টার্মের রাস্তা সে বিষয়ে মাহাতিম আগে থেকে জেনে রেখেছিল। মেহনুর এতক্ষণ অন্যমনস্ক ভঙ্গিতে সামনের দিকে তাকিয়েছিল, প্রাকৃতিক দৃশ্যপট শান্ত মনে উপভোগ করছিল। কিন্তু রাস্তা বদলের ঘটনা দেখে সাথে সাথে ওর ভ্রু দুটো কুঁচকে এলো। সেই কুচকানো ভ্রু তুলে ডানে মুখ ফিরিয়ে মাহাতিমের দিকে তাকালো। এদিকে মাহাতিম জিপের সাইড বক্স থেকে ক্যানের বোতল নিয়ে ছোট ছোট চুমুক দিচ্ছিল। ডান হাতে ক্যান ধরে বাঁ হাতে ড্রাইভ করতে ব্যস্ত ছিল। মেহনুর ওর স্বাভাবিক ভঙ্গির অবস্থা দেখে ভ্রু কুচকানো মুখে কৌতূহল কণ্ঠে বলল, আপনি অন্য রাস্তা ধরলেন যে? মাহাতিম ক্যানে আরেক চুমুক দিয়ে সেটা ডান হাত থেকে বাম হাতে চালান দিল। ড্রাইভটা তখন ডান হাতে করতে লাগলো।
মেহনুরের উত্তরটা দোকানে শুনলেও না শোনার মতো ঢং করে থাকলো। মেহনুর ওর চুপটি দেখে ওর থেকে উত্তরের আশাটা ভঙ্গ করে বামে ফিরে তাকালো। চলতি জিপে ছুটে যাওয়ার সময়গুলো নীরবে অনুভব করতে থাকলো মেহনুর। মাতিম জিপের জার্নিটুকু উপভোগ করার জন্য গ্রামের এই রাস্তাটা ধরেছে। এই রাস্তাটা এখন জনমানব শূন্য বলে আরও চমৎকার লাগছে। মাতিম ক্যানের অর্ধেক কোক খেয়ে সেটার মুখ কোনো মতে আটকে দিল। লাল ক্যানটা জিপের সামনেই ঠিক গ্লাসের কাছে রেখে দিল। মেহনুরের উদ্দেশ্যে কিছু জানার ইচ্ছায় প্রশ্নাত্মক গলায় বলল, তুমি সবসময় বড়দের মতো আচরণ করো কেন? কানের ছিদ্রপথে সুরসুর কথাটা যেতেই মেহনুর আচমকা চমকে উঠল। চমকানো দৃষ্টি দিয়ে তৎক্ষণাৎ মাহাতিমের দিকে ফিরে তাকালো। শান্ত মুখটা মিনিটের মধ্যে কালো হয়ে ভাবশূন্য আকার ধারণ করলো। মাহাতিম ড্রাইভের ফাঁকে ফাঁকে মেহনুরের দিকে তাকাচ্ছিল। ওটুকু তাকানোর মধ্যেই বুঝতে পারলো মেহনুর এমন প্রশ্ন শুনে ঘাবড়ে গেছে। ওর মুখটা ফ্যাকাশে হয়ে বেশ অনুভূতিহীন দেখাচ্ছে। মাহাতিম জিপের স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে আবার প্রশ্ন করলো, তুমি যে একটা নর্মাল মেয়ের মতো আচরণ করো না সেটা কি জানো না? বয়স কত তোমার? মাত্র 17 চলছে, অথচ বিহেভ দেখেছো একটা 25 বয়সী মেয়ের মতো। এটা কেন করছো মেহনুর? প্রশ্নগুলো শোনার পর থেকে হতভম্ব হয়ে আছে মেহনুর। মাতিমের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতেই শুকনো গলায় ঢোক গিলল। ছোট্ট একটা ঢোক গেলার পর বুক ভরা নিঃশ্বাস টেনে নিল। কিন্তু মাতিমের উত্তরগুলো কিভাবে দেবে সেই প্রস্তুতি ওর হচ্ছে না। মাতিম সামনের দিকে তাকিয়ে থাকতেই স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুমি আমার কাছে নিশ্চয়ই কোনো কিছু লুকাতে চাইবে না, কিন্তু তোমার ব্যাপারে A to Z আমার জানা হয়ে গেছে। আমি যে সব কিছু জানি সেটা কি তুমি জানো? জানো না। আমি যেহেতু তোমার প্রতি সফট হয়ে আছি, তোমার প্রতিটা ব্যাপারে আমার জানা হয়ে গেছে, বুঝেছো? তোমার বিষয়ে জানা কোনো কিছুই বাদ নেই মেহনুর আফরিন। তোমার ব্যাপারে এভরি ডিটেলস আমার ফোনের নোটপ্যাডে সেভ করা আছে। আমি এমনি তোমার প্রতি কনফেস করতে যাইনি। কালকে রাতেও যদি সব সময়ের মতো চুপ মেরে থাকতে, তাহলে দেখতে আমি তোমার সাথে কি করতাম। আজীবনের জন্য তোমাকে এখান থেকে তুলে নিয়ে যেতাম। তোমার ব্যাপারে চিরুনি অভিযান চালানো আমার বহু আগেই হয়ে গেছে। এখন শুধু এটাই বলবো, নিজেকে বয়স অনুযায়ী চিনতে শেখো। এর চেয়ে বেশি ভাবতে গেলে তোমার জন্য সেটা খারাপ হবে। আগামীর দিনগুলো আমার সাথে কাটানোর জন্য প্রস্তুতি নাও। সবার আগে নিজের বিহেভিয়ার চেঞ্জ করো। আমি যেহেতু তোমার চেয়ে দ্বিগুণ বয়সের কাছাকাছি, সেহেতু তোমার কাছে যেগুলো সমস্যা মনে হবে সেগুলো আমার কাছে নর্মাল ব্যাপার। তাই শুধু একটা জিনিসই বলবো, তোমার দায়িত্ব নেওয়ার ক্যাপাবিলিটি আমার ভালো মতোই আছে। তোমাকে কিভাবে রাখতে পারবো সেটা আমার সঙ্গে এলেই বুঝতে পারবে। এখন শুধু বিয়ের জন্য যে প্রস্তাবটা রেখে দেব তাতে হ্যাঁ বলে দেবে। আমার কথা কি তুমি বুঝতে পেরেছো? মাতিমের কথা শুনে মেহনুর শুধু ঢোকের পর ঢোক গিলছিল। মাতিম এতদিন অসভ্য আখ্যা পেয়ে শুধু নিচু মুখে চলাফেরা করছিল ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে যে চালাকের সীমানা পেরিয়ে অন্য গণ্ডিতে চলে যাচ্ছিল সেটা আজ বুঝতে পারল মেহনুর। মেহনুর নিজেকে শান্তভাবে স্থির রেখে অনেকক্ষণ পর মুখ খুলল। আপনি আমার ব্যাপারে কি জানতে পেরেছেন? মেহনুরের প্রশ্ন শুনে ওর দিকে এক পলকের জন্য তাকালো মাহাতিম। ওর নিবিষ্ট করা আঁখি দুটোতে বহু প্রশ্নের ঢল দেখা যাচ্ছিল তখন। মাহাতিম ওর মুখ থেকে দৃষ্টি সরিয়ে আবার সামনের দিকে তাকালো। স্টিয়ারিং থেকে হাত সরিয়ে মেহনুরের দিকে বাঁ হাতটা এগিয়ে দিল। সেই এগিয়ে হাতটা এসে মেহনুরের ডান গালটা স্পর্শ করলো। মেহনুর হাতটার দিকে এক পলক দৃষ্টি দিয়ে সোজা মাহাতিমের দিকে তাকিয়ে রইল। মাহাতিম এক মনে ড্রাইভ করতে থাকলে জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, স্কুলের ওয়াশরুমে পুরো 2 দিন আটকা ছিঁড়ে সেটা জানতে পেরেছি। আরও অনেক ব্যাপার জানতে পেরেছি, কিন্তু আজকে সেটা বলতে চাচ্ছি না। মাতিম কথাটুকু শেষ করে মেহনুরের গালটা ছেড়ে দিল। পূর্বের জায়গায় হাত এনে ড্রাইভ করতে লাগলো। মেহনুর পুরোপুরি চুপ হয়ে গেলে মাতিম আর কোনো কথা তুলল না। মেহনুর মাথা নিচু করে আঁচলটা শেষ প্রান্ত দিয়ে আঙুলে খুঁট পাকাতে থাকলো। মাতিম ছিমছাম সময়টা পাল্টানোর জন্য অন্য কথায় ফিরে এলো। সহজাত হাসিতে মেহনুরের উদ্দেশ্যে বলল, তোমার দাদাইয়ের কাছে কাল প্রস্তাব রাখবো ভাবছি। সেটা কি আজ করবো কিনা বুঝতে পারছি না। কি করা যায় বলো তো? আজই কি সব কিছু ফাইনাল করে ফেলবো? মাতিমের কথায় বিন্দুমাত্র মনোযোগ দিল না মেহনুর। ওর দিকে ফিরেও তাকালো না একদম।
মাহাতিম ওর নীরবতা ভঙ্গ করার জন্য এবার অন্য সুরে বলে উঠল, আচ্ছা মেহনুর, তোমার দাদাভাই কি আমায় পছন্দ করবে? আসলে তোমাদের এখানে শুনলাম মেয়ের বয়স 15 পার হলে বিয়ের পিঁড়িতে তুলে দেয়। এটা নিয়ে অবশ্য টেনশন নেই, সমস্যাটা হচ্ছে অন্যদিকে। আল্লাহ না করুক তোমার দাদাভাই যদি আমার প্রস্তাব ফিরিয়ে দেয়, তখন তুমি তুমি কি সাথে যাবে? মেহনুর নির্বাক ভঙ্গিতে চুপ থেকে আঁচলে খুঁট পাকাতে থাকলো। এদিকে মাহাতিম উত্তরের জন্য বারবার মেহনুরের দিকে তাকাতে লাগলো। মেহনুর একটু সময় নিয়ে শান্ত ভঙ্গিতে বলে দিল, আমি কোথাও যাব না। এমন উত্তর শুনে চলন্ত জিপটা তুমুল স্পিডের মধ্যে বিকট শব্দে থেমে গেল। আকস্মিকভাবে ব্রেক কষার জন্য মেহনুর তাল সামলাতে না পেরে জিপের একদম সামনে যেয়ে বাড়ি খেল। মাহাতিম দু হাতে শক্ত করে স্টিয়ারিং ধরে আছে। কর্ণধারে আচমকা অপ্রতিভ উত্তর শুনে স্তব্ধ হয়ে গেছে। নিজেকে পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য শক্ত হয়ে বসে আছে। মেহনুরের দিকে তাকানোর আগে দ্রুত চোখ দুটো বন্ধ করলো মাহাতিম। শান্ত মেজাজটা চট করে বিগড়ে গেলে সেটা সামলানো বড় মুশকিল। মাহাতিম চোখ বন্ধ করা অবস্থায় নিচের ঠোঁটটা অস্বাভাবিক কায়দায় কামড়ে ধরল। স্টিয়ারিংয়ে দু হাত রেখে মাথাটা একটু নিচু করে নিল। বেশ শব্দ করে দু ঠোঁট ভেদ করে জোরে সোরে নিঃশ্বাস ছাড়ল। মাথা নিচু করা অবস্থাতেই জিপের সামনে থেকে ক্যানটা নিয়ে নিল। ক্যানের মুখটা আলগা ছিল বলে সেটা বৃদ্ধাঙ্গুল দিয়ে খুলে ফেলল। ঢক ঢক করে কয়েক ঢক খেয়ে উত্তেজিত মেজাজটা শান্ত করল। খালি ক্যানটা রাস্তার পাশে ছুঁড়ে মেরে মাথা তুলে বসলো মাহাতিম। স্টিয়ারিং থেকে হাত সরিয়ে মেহনুরের দিকে তাকালো। মেহনুরের দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকাতেই বাকরুদ্ধ হয়ে গেল মাহাতিম। চোখের সামনে আবারও লাল বর্ণের দেখা মিলেছে। মেহনুরের নিচের ঠোঁট থেকে প্রচুর পরিমাণে রক্ত পড়ছে। ব্যথায় চোখ দুটো খিঁচে আছে মেহনুর। শাড়ির আঁচলটা থুতনির কাছে চেপে থাকার জন্য রক্তের স্রোত আটকে যাচ্ছে। সেটা থুতনি গড়িয়ে টপ টপ করে নিচে তখন পড়ছে না। মাহাতিম তাড়াতাড়ি পাগলের মতো নিজের সিট বেল্ট খুলে মেহনুরের মুখটা কাছে টেনে আনে। জিপের স্টোর পকেটে যে টিস্যুগুলো ছিল সেগুলো দ্রুত গতিতে বের করতে থাকে। প্যান্টের ব্যাক পকেটে হাত ঢুকিয়ে ওয়ালেট বের করে। তাড়াতাড়ি ওয়ালেট খুলে অ্যালকোহল প্যাডের একটা প্যাকেট ছিঁড়ে ফেলে। সাদা কাগজের ছোট্ট প্যাকেট থেকে তুলার মতো অ্যালকোহল প্যাড বের করে। প্যাডটা নিয়ে সেটা ওর কাটা ঠোঁটে চেপে ধরে। অমনি মেহনুরের প্রচণ্ড ব্যথায় গোঙানির সুর তুলে কুচকানো চোখে কেঁদে দেয়। রক্ত পড়া বন্ধের জন্য কাটা স্থানে অ্যালকোহল প্যাডটা টিপ দিয়ে ধরে আছে মাহাতিম। প্রায় কয়েক মিনিটের মতো ওভাবেই ধরে রাখার পর ঠোঁট থেকে প্যাডটা সরিয়ে ফেলল। রক্তাক্ত প্যাডটা রাস্তায় ফেলে দিয়ে আরেকটা প্যাকেট ছিঁড়ে নিল। সেটা দিয়ে শেষবারের মতো জীবাণুমুক্ত করে ওর হাতে টিস্যুগুলো গুঁজে দিল। মেহনুর তখন অশ্রুপূর্ণ চোখ তুলে তাকালে হাতের টিস্যুগুলো দেখতে পেল। টিস্যুগুলো হাতের মুঠো থেকে ছেড়ে দিলে সেগুলো নিচে পড়ে গেল। মাহাতিম আর চোখে ব্যাপারটা পুরোপুরি দেখলেও জিপ স্টার্টে ব্যস্ত হলো। এদিকে মেহনুর অন্যদিকে মুখ ঘুরিয়ে দু চোখে তর্জনী ও বৃদ্ধাঙ্গুল চেপে ধরল। একবারের জন্য সে মাহাতিমের দিকে তাকালো না। মাহাতিম এই ঘটনায় নিজেকে দোষী সাব্যস্ত করলেও মুখ দিয়ে একটা কথা বলল না। পুরোটা রাস্তা একেবারে খামোশ থেকে মোল্লাবাড়ির সীমানার কাছে চলে আসলো। সৌভিকরা অনেক আগেই মোল্লাবাড়িতে পৌঁছে গেছে, তাই উঠোনের কাছটায় জিপ পার্ক করতে যেয়ে খালি মাইক্রোটা দেখতে পেল। মাহাতিম সারা রাস্তা শেষে এবার মেহনুরের দিকে তাকালো। মেহনুর কোনো কথা না বলে জিপ থেকে নামার জন্য পা বাড়িয়ে দিল। ঠিক তখনই মাহাতিম পেছন থেকে আদেশ সূচকে বলে উঠল, দাঁড়াও, আমি নামিয়ে দিচ্ছি। মেহনুর কথাটা আমলে না নিয়ে এক ডাক দিয়ে শাহনাজকে ডাকলো। শাহনাজ ওর ডাক শুনে সাথে সাথেই দৌড়ে এলো। শাহনাজের চোখে মুখে যে ভয় জড়ানো অবস্থা দেখা যাচ্ছে সেটা দেখতে পেয়ে মেহনুর খুবই অবাক হলো। শাহনাজের হাত ধরে জিপ থেকে নামার সময় মেহনুর প্রশ্নটা করে বসলো, তোমাকে এমন দেখাচ্ছে কেন বুবু? কিছু কি হয়েছে? তুমি ঠিক আছো? শাহনাজ মেহনুরের হাত ধরে ওকে নীরব মুখে নামিয়ে নিল। মেহনুরের দিকে না তাকিয়ে আগে মাহাতিমের দিকে তাকালো। মাহাতিমও এদিকে কিছু একটা আঁচ করতে পেরে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু শাহনাজ সেদিকে না তাকিয়ে তখন মেহনুরের দিকে লক্ষ্য করে। মেহনুরের নিচের ঠোঁটটা কাটা দেখে কপালে ভাঁজ পড়ল ওর। অস্থিরজনিত গলায় সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে বলল, ঠোঁটে কি হয়েছে মেহরুন? এভাবে ফুলে গেছে কি করে? কিভাবে ঠোঁট কাটলি তুই? এই প্রথম শাহনাজের কথায় ভড়কে গেল মাহাতিম।
মেহনুরকে যেভাবে জেরা করা হচ্ছে সেটা কেমন বেখাপ্পা লাগছে। প্রশ্ন করা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সেই প্রশ্নের সাথে প্রচুর সন্দেহ মেশানো ছিল। শাহনাজের কথাটা নিজের দিকে টেনে নিয়ে মাহাতিম বলে উঠল, তুমি কি বলতে চাচ্ছ শাহনাজ? এক্স্যাক্ট কোন ইঙ্গিতে কথাটা বললে তুমি? তোমার প্রশ্ন করার স্টাইল তো আমার ভালো লাগলো না। শাহনাজ মেহনুরের হাত ছেড়ে দিয়ে মাথা নিচু করে ফেলল। নত মুখে মাহাতিমের উদ্দেশ্যে জোর দেখিয়ে বলল, আমাকে খারাপভাবে নেবেন না ভাইয়া, কিন্তু আপনাদের আসতে কি এত টাইম লাগার কথা? আসতে কি একটু বেশি সময় হয়ে গেল না? মাহাতিম এবার কৌতূহল দৃষ্টি পরিবর্তন করে শক্ত দৃষ্টিতে তাকালো। বাঁ ভ্রুটা কপালের দিকে খানিকটা তুলে জিপ থেকে নেমে আসলো। শাহনাজের সামনে এসে হঠাৎ কী ভেবে বাড়ির চৌকোঠার দিকে তাকালো। অমনি ওর দৃষ্টি দুটো ভীষণভাবে তীক্ষ্ণ হয়ে উঠল। কপালের দুপাশ থেকে অসংখ্য ভাঁজ এসে ভ্রু দুটোকেও কুঁচকে দিল। বাড়ির সবাই দরজার মুখে দাঁড়িয়ে আছে কেন? মাহাতিম ওদিকে দৃষ্টি রেখে পকেট থেকে ফোন বের করে নিল। ফোনের পাওয়ার বাটনটা অন করে ফোনের স্ক্রিনটা চোখের সামনে ধরল। এক পলক সেদিকে তাকিয়ে খুবই ধীর গতিতে ফোনটা পকেটে ফেলে দিল। হান্নান শেখের মুখের অবস্থাটা মাহাতিমের কাছে পরিষ্কার হয়ে উঠল। মোল্লাবাড়িতে ভয়াবহ কিছু অপেক্ষা করছে হয়তো। একটা বিরাট ঝড় আঘাত হানার জন্য বাজেভাবে প্রস্তুত। মাহাতিম বাড়ির অবস্থা দেখে এটুকু অন্তত বুঝে গেছে, এখানে নিশ্চয়ই কোনো বড়সড় গণ্ডগোল হয়েছে। বাড়ির ভেতর গ্রামের মহিলাসহ অনেকগুলো বুজুর্গ মানুষ দাঁড়িয়ে আছে। সবাই ওদের আগমনে দেখে নিচু গলায় কানাকানি করছে। সেখানে কিছু কিছু মহিলা ছিল যাদের পোশাক আশাকে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা ভালো গেরস্থ ঘরের গৃহকর্ত্রী, কিন্তু আচরণে তখন বোঝা যাচ্ছিল তারা বিনোদন নিতে উদ্গ্রীব। কোথাও কোনো নেতার মুখরোচক ঘটনা ঘটলে সাংবাদিক যেমন বসে না, তেমনি গ্রামের মধ্যে 19-20 হলেই মহিলারা আর ঘরে থাকে না। মাহাতিম এতগুলো মানুষের মাঝে কোথাও সৌভিকদের খুঁজে পাচ্ছে না। ওরা কোথায় আছে, কোথায় বসেছে কিচ্ছু তখন বোঝা যাচ্ছে না। তার মধ্যে বাড়িতে এত মানুষের ছড়াছড়ি দেখে মেহনুর প্রচুর ঘাবড়ে যায়। দ্রুত চোখ দুটো নিচে নামিয়ে শাড়ির আঁচলটা মাথায় টেনে নেয়। আঁচলটা তাড়াতাড়ি কপালে টেনে মুখ ঢেকে শাহনাজের পেছনে লুকিয়ে পড়ে। শাহনাজ মেহনুরের অবস্থা দেখে শান্ত মুখে সবার সামনে ওকে আড়াল করে রাখে। বাড়িতে এত মানুষের ঢল দেখে মাহাতিম সবার আগে প্রশ্ন ছুড়ে বলে, আপনারা এখানে কেন? কি হয়েছে এখানে? কি কারণে এত ভিড় করেছেন? মাহাতিমের প্রশ্ন শেষ হতেই কয়েক মিনিটের জন্য নীরবতা চলতে থাকলো। মাহাতিম কিছুই বুঝতে পারছিল না কি থেকে কি হতে যাচ্ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে ভিড়ের মাঝখানে দুই ভাগ হয়ে গেলে তখন হান্নান শেখকে ধীর গতিতে আসতে দেখা গেল। গ্রামের মানুষগুলো হান্নান শেখকে আসতে দেওয়ার জন্য জায়গা করে দুপাশে চেপে গেল। হান্নান শেখ কেমন জীর্ণশীর্ণ শরীরে সুজলার হাত ধরে হেঁটে আসছিলেন। সেই সঙ্গে হান্নান শেখের পিছু পিছু একে একে বাড়ির সবাই দোতলা থেকে দৌড়ে ছুটে হাজির হলেন। মাহাতিমের মনে কৌতূহলের সীমা শেষ হচ্ছিল না, আর তখনই শেফালি হাউমাউ করে মরা কান্না মতো কাঁদতে কাঁদতে চলে এলো। ভিড় হটিয়ে কটূক্তির সুরে চোখের পানি মুছতে মুছতে বলল, তা বাবা, তোমার উদ্দেশ্য কি সফল হয়ে গেছে? বাড়ির মাইয়ার মান ইজ্জত শেষ কইরা সুখ পাইছো তো? মাহাতিম এমন প্রশ্নের কোনো অর্থই বুঝতে পারল না। ভ্রু কুচকে সঙ্গে সঙ্গেই পাল্টা প্রশ্ন করে বলল, মেজো মামি, আপনি সোজা রাস্তা ছেড়ে বাঁকা রাস্তা ধরছেন কেন? যা বলতে চাইছেন সেটা সোজা সাপটা বললে কি সমস্যা? কি হয়েছে? শেফালি কান্নারত মুখটা কঠোর করে মাথার ঘোমটাটা আরেকবার ঠিক করলো। মাহাতিমের দিকে কয়েক পা এগিয়ে ওর সামনে এসে বলল, তুমি সোজা রাস্তা জানবের চাও না? তাহলে শুনো, তুমি আব্বার কাছে কি বইলা গেছিলা? তুমি সবগুলা মাইয়ারে ভালো মতন দেখভাল করবা, এই কথা বলছিলা না? তুমি ওই তরুণের হাতে মাইয়াডারে একলা সারিছো কেন? ওই কুলাঙ্গারের কাছে আমগর মাইয়া ফালাইয়া কি সুখ পাইছো তুমি? এইটার উত্তর তুমি দিবা, আজকাই দিবা। আমি কোনো কথাই শুনবার চাই না। তুমি আমার মাইয়ার সাথে ভুল করিছ। তুমি ওরে ঘুরবার লিগা না নিয়ে গিয়া হাইসকা এই দিন দেখবার লাগতো না।
সব তোমার দোষ, তোমার দোষ। বলতে বলতেই পুরো গ্রামবাসীর সামনে কান্নায় ঢলে পড়ল শেফালি। কান্নার আওয়াজ বেড়ে যেতেই গ্রামবাসীরা নিজেদের মধ্যে কানাঘুষো করে কথা বলতে লাগলো। এদিকে হান্নান শেখ পাথরের মতো কাঠের একটা চেয়ারে বসে আছেন। সুজলা বারবার আব্বা ও আব্বা ডেকে হাত পাখায় হাওয়া করছেন। মার্জা আঙিনার চৌকিতে থম মেরে বসে থাকতেই হঠাৎ সৌভিকদের আগমন হলো। সৌভিকরা সবাই দোতলা থেকে একযোগে নেমে আসলো। শেফালি এমন পর্যায়ে কাঁদতে লাগলো যেটা দেখে কিছু গ্রামের মহিলা এসে দ্রুত ধরাধরি করে একটা বেতের মোড়া এনে বসিয়ে দিল। মাহাতিম কিংকর্তব্য বিমূঢ় হয়ে চারপাশে তাকাতে থাকলে হঠাৎ সৌভিকদের দেখা পেয়ে সেখানে ছুটে গেল। সৌভিকের কাঁধে হাত রেখে মাহাতিম জোর গলায় বলে উঠল, আমি আসার আগে কি হয়েছে এখানে? শেফালি মামি কি নিয়ে এমন কাহিনী করছে? মাহাতিমের চটপট প্রশ্ন শুনে সৌভিকরা নিজেদের মধ্যে চাওয়াচাই করলো। সাবির চোখের ইশারায় কি যেন ইঙ্গিত দিলে ফারিন সবার মধ্য থেকে সাহস করে বলল, ভাইয়া ঘটনা এখানে উল্টে গেছে। আমরা বাড়িতে ঢুকেই দেখি এই অবস্থা হয়ে গেছে। তরুণ যে মেহরুরের সাথে কেলেঙ্কারি করার চেষ্টা করেছিল সেটা সুরাইয়া কাল রাতেই বলে দিয়েছে। আমরা সবে মাত্র বাড়িতে ঢুকছি, সামনে সুমাইয়া হাওমাও করে কেঁদে উঠছে। আমরা তো একদম তাজ্জব বনে গিয়েছিলাম ওর কান্না দেখে। ও কি কারণে কেঁদে উঠলো বুঝতেই পারিনি। ও দেখি একদরে শেফালি মামির গলা জড়িয়ে ধরলো আর মেহনুরের ব্যাপারে কী সব মিথ্যা কথা বললো। আমি 7 জন্মে ভুলবো না ভাইয়া। হান্নার নানা সে থেকে থমকানো অবস্থায় চুপ হয়ে গেছে। মেহনুর যে ওনার কত আদরের সেটাও তুমি জানো। নানা এখন যে হারে নীরবতা পালন করছে প্রচুর ভয় লাগছে ভাইয়া। উনি মুরব্বী মানুষ হলেও কাজকর্মের ব্যাপারে প্রচুর করা, কিন্তু বিশেষ করে সুমাইয়ার মতো এত জঘন্য মেয়ে আমি আর আমার এন্টার লাইফে দেখিনি। মাহাতিম এমন চালবাজির ঘটনা শুনে নির্বাক, হতবাক, হতভম্ব হয়ে গেল। গত রাতে মেহনুরের সাথে যে খারাপ ঘটনা হতে যাচ্ছিল সে বিষয়ে সবাইকে চুপ থাকার জোরদারভাবে বলেছিল মাহাতিম। বাড়িতে কেউ যেন আগ বাড়িয়ে কথা না তুলে সেটাও ভালোভাবে বুঝিয়ে বলেছিল সে। কিন্তু সুরাইয়া এখানে এসে এত বড় পোল্টি মারবে সেটা কল্পনায়ও ভাবতে পারেনি মাহাতিম। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এসব মান সম্মানের ব্যাপার নিয়ে গ্রামবাসীর কাছে কাহিনী পৌঁছে গেলে সহজে ভালো ঘর থেকে মেয়েদের জন্য বিয়ের সম্বন্ধ আসবে না। মেহনুরের বিয়ে ঠিক হয়ে গেলেও বাকি মেয়েগুলোর জন্য এটা ভীষণ চিন্তার কথা। মাতিম ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে সবগুলো কথা চিন্তা করতে লাগলো। এদিকে সুরাইয়া যে চালটা দিয়েছে সেটা ঠিকঠাক মতো জায়গায় ফিরিয়ে আনা একটু কঠিন। তবু মাহাতিম সব কিছু ভেবে চিনতে সুরাইয়াকে নিচে আনার জন্য সাবাকে পাঠিয়ে দিল। সাবা আদেশ পেয়ে সুরাইয়াকে আনতে চলে গেল। কিছুক্ষণের মধ্যে সাবা টানতে টানতে সুরাইয়াকে সিঁড়ি দিয়ে নিচে নামালো। সবার সামনে এনে মাহাতিমের উদ্দেশ্যে বলল, মাহাতিম ভাইয়া যা বলার বলুন, ওকে নিয়ে এসেছে। মাহাতিম সাবার দিকে তাকিয়ে সায় বুঝিয়ে মাথাটা মৃদু ভঙ্গিতে নাড়ালো। সুরাইয়ার ভীতু হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে মাহাতিম পরপর দুবার তালি মেরে সবার দৃষ্টি আকর্ষণ করলো। সুরাইয়া ভয়ে চুপসে যাওয়া বেলুনের মতো মিয়ে গেছে। শেফালি মাহাতিমের অবস্থা দেখে নিজেও ভিতরে ভিতরে শঙ্কানুভব করছে। মাহাতিম এখন কি করবে কে জানে। কিন্তু ততক্ষণে মাহাতিম সুরাইয়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে হান্নান শেখের দিকে তাকিয়ে বলল, হান্নান নানা, আমি খুব লজ্জার সাথেই বলতে চাচ্ছি, আপনার নাতনি সুরাইয়া 1 নম্বর মিথ্যাবাদী। ওর মানসিক চিকিৎসার প্রয়োজন বলে মনে করছি। ও আপনাকে কি কথা শুনিয়ে গুল খাইয়ে রেখেছে আমি শুনতে পেরে অবাক হয়েছি। কিন্তু সত্য এটাই, আপনার সুরাইয়া যা বলেছে সেটা আধা সত্য। যা হয়েছে, যেটা হয়েছে, ওটা আমার জন্য খারাপ দিকে যেতে পারেনি। কিন্তু এরকম মিথ্যা কথা বলার জন্য বাড়িতে হইহুল্লোড় অবস্থা হবে সেটা সত্যিই চিন্তার বাইরে ছিল। মাহাতিমের কথায় হান্নান শেখ কঠোর দৃষ্টিতে তাকালেন। 3 দিন ধরে বাড়ির বাইরে নাতনি পাঠিয়ে যতটা টেনশনে ছিল, আজ সেই টেনশনের ফলাফল সত্যি সত্যিই খারাপ এলো। হান্নান শেখ প্রচণ্ড রূপে মাহাতিমের উপর ক্ষেপে আছেন। কি করে মেহনুরের গায়ে অন্য পুরুষের আঁচড় লাগে সেটা নিয়েই ভেতরে ভেতরে ফুঁসছেন, কিন্তু বাইরে থেকে একদম নীরব হয়ে আছেন। তিনি কথা বলার জন্য শুষ্ক ঠোঁটজোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে নিলেন। মাহাতিমের দিকে ভাবশূন্য দৃষ্টিতে বলে উঠলেন, আমার নাতনিদের নিরাপত্তা নিয়ে তুমি কি যেন বলেছিলে, মনে আছে?
প্রশ্নটা শুনে মাহাতিম তখন জোরে একটা নিঃশ্বাস ছাড়ে, নিজেকে যথাযোগ্য দোষী সাব্যস্ত করে দৃষ্টি নত করে রাখে। রাগান্বিত হান্নান শেখের সামনে ধীর পায়ে হেঁটে এসে কোমল স্বরে বলে,